স্বাগতম সবাইকে আরো একটি নতুন ক্লাসে। তো আজকে আপনাদের কোর্সের দ্বিতীয়তম ক্লাস। ওকে, ক্লাস নাম্বার 02। লাস্ট ক্লাস আমরা ওয়েবসাইট সম্পর্কে জেনেছিলাম যে ওয়েবসাইট জিনিসটা কি, ওয়েবসাইট জিনিসটা কিভাবে কাজ করে, এই ব্যাপারগুলো আমরা লাস্ট ক্লাসে জেনেছিলাম এবং আপনাদের বলেছিলাম যে আপনারা একটা ছোট্ট হোম টাস্ক করবেন। তো হোম টাস্কটা আপনাদের আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, একজন বলতেছেন সাউন্ড পাননি। তো ওকে, একটা মিনিট, আমি একটু আচ্ছা একটু একজনের একটু হুম। আচ্ছা, একটু একটু ইস্যু ফিক্স করলাম, একজনের ঢুকতে সমস্যা হচ্ছিল। তো আজকে আচ্ছা একজন আচ্ছা, আর এখন আর ডাবল টাইম জয়েন করার যে ইস্যুটা ছিল সেটা ফিক্স হয়ে গেছে। সেটা এখন আর করা লাগবে না, আপনাদের দুইবার করে জয়েন করা লাগবে না। একবার ক্লাসে জয়েন করলেই হবে, আমরা একবার পুরো সম্পূর্ণ ক্লাস শেষ করে উঠবো। ঠিক আছে? তো আজকে আমাদের ফেজ 1, যেখান থেকে আমরা শেখা শুরু করব, সেটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। ওকে, তো প্রথমেই ডাইনামিক ওয়েবসাইট দিয়ে শেখা শুরু করব। তো ডাইনামিক ওয়েবসাইট জিনিসটা কি সেটা অলরেডি আপনারা সবাই জানেন। যে ওয়েবসাইটের সাথে একজন ইউজার কি করতে পারবে, কথা বলতে পারবে, অথবা কমিউনিকেট করতে পারবে। কথা বলতে পারবো বলতে বোঝাচ্ছে আমি কমিউনিকেট করতে পারবে, সে কোনো একটা জিনিস রিকোয়েস্ট করলে সেটা রেসপন্স সার্ভার দিয়ে থাকবে। ওকে, তো একটা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার সর্বপ্রথম যে রিকোয়ারমেন্ট গুলো আছে, যে জিনিসগুলো লাগে, সর্বপ্রথম লাগবে একটা সার্ভার, কারণ সেখানে ওয়েবসাইটটা থাকবে। তারপরে লাগবে একটা ডেটাবেস, যেখানে ওয়েবসাইটের ডেটা গুলো থাকবে। এবং সেই ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করার জন্য আমাদের লাগবে একটা ডোমেইন নেম অথবা ডোমেইন অ্যাড্রেস। ওকে, এই তিনটা জিনিস মাস্ট বি লাগবে একটা ডাইনামিক ওয়েবসাইটের জন্য। ওকে, আর যদি সেটা যদি কোনো একটা স্ট্যাটিক ওয়েবসাইট হতো, তাহলে সার্ভার মানে ডেটাবেস ছাড়াও সেটা আমরা কাজ করতে পারতাম। ওকে, তো এখন আমরা সার্ভার কি, ডেটাবেস কি, ডোমেইন কি, এগুলো নিয়ে আমরা লাস্ট ক্লাস অলরেডি কথা বলেছি এবং আপনারা জানেন ব্যাপারগুলো। তো এই ব্যাপারগুলো আমি আর পুনরায় রিপিট করতেছি না। তো একটা মানে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য এই জিনিসগুলো যেমন লাগবে, তেরকম আমাদের ওই যে ফ্রন্ট এন্ডের জানা লাগবে, ল্যাঙ্গুয়েজ জানা লাগবে, ব্যাক এন্ডের ল্যাঙ্গুয়েজ জানা লাগবে, এরকম কিছুই না। ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য কিছু সফটওয়্যার পাওয়া যায়, কিছু সফটওয়্যার পাওয়া যায়। সেই সফটওয়্যার গুলোকে বলা হয় সিএমএস। মূলত আমরা সেই সিএমএস দিয়েই কাজ করব, সেই সিএমএস দিয়েই কাজ করব। সিএমএস জিনিসটা কি? একজন ইউজার কিংবা একটা ওয়েবসাইটে মানুষ কিসের জন্য যায়? ইনফরমেশনের জন্য যায়, তাই না? ইনফরমেশনের জন্য যায়। অথবা এই জিনিসটাকে আরেকটা ভাষায় বলা হয় কন্টেন্ট। কন্টেন্ট। ওকে, তো একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার কি করে? কন্টেন্ট গুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখে ওয়েবসাইটে। যে আমরা যে সাইটটাকে দেখতে পাই, ক্লায়েন্ট সাইট কিংবা ফ্রন্ট এন্ড, সেই জায়গায় কন্টেন্ট গুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখে। আবার একজন ব্যাক এন্ড ডেভেলপার কি করে? সেই কন্টেন্ট গুলোর সাথে মানে সার্ভারে কিভাবে থাকবে, ডেটাবেসে কিভাবে ডেটা গুলো আদান প্রদান হবে, তারপরে সার্ভার সাইড থেকে কোনো কিছু রিকোয়েস্ট করা হলে সেটার রেসপন্স কিরকম হবে, এই পুরো জিনিসটা ব্যাকএন্ড ডেভেলপার করে থাকে। একদম যদি আমি পুরো জিনিসটা সারসংক্ষেপে বলি, তাহলে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিংবা সফটওয়্যার ডেভেলপার অথবা ওয়েবসাইট ডেভেলপারের কাজই কন্টেন্ট নিয়ে কাজ করা। ওকে, কন্টেন্ট জিনিসটা কি এটা আমি লাস্ট ক্লাস আপনাদের বলছি, আবারও বলি। আমরা একটা ওয়েবসাইটে যা কিছু দেখতে পারি, ওকে, সেটা হতে পারে টেক্সট, সেটা হতে পারে ইমেজ, সেটা হতে পারে অডিও, সেটা হতে পারে ভিডিও। একটা ওয়েবসাইটে আমরা যা কিছু দেখি, ইচ এন্ড এভরিথিং, সবই কন্টেন্ট। সবই কি? কন্টেন্ট। ওকে, এই জিনিসটা আপনারা সবাই মাথায় রাখবেন। ওকে, তো এই কন্টেন্টকে ম্যানেজ করার সিস্টেমটা, যেমন আপনারা আপনারা কোডিং নলেজ জানেন না, আপনাদের কোডিং কোনো নলেজ নেই। এখন আপনাদের যদি একটা ওয়েবসাইট বানাতে দেওয়া হয়, বানাতে পারবেন না আপনারা, তার কারণ থেকে আপনাদের কোডিং নলেজ নাই। তো এরকম আর্লি 2000 এর দিকে, মানে
সালের শুরুর দিকে এই প্রবলেমটা অনেক বেশি দেখা গেছে, ঠিক আছে। তখন সবার কাছে তো এই টেকনিক্যাল নলেজটা ছিল না যে তারা ওয়েবসাইট তৈরি করবে। এখন না হয় অনেক মানুষ আছে, বাট তখন অত মানুষ ছিল না। দ্যাটস ওয়াই তখন আহ, তখন যে প্রবলেম, মানে তখন এই প্রবলেমটা সমাধান করার জন্য কিছু ডেভেলপার মিলে চিন্তা করলো, কেননা আমরা এরকম একটা সফটওয়্যার তৈরি করি যেটা দিয়ে ইজিলি কন্টেন্ট গুলো ম্যানেজ করা যাবে। ওকে, যেটা দিয়ে ইজিলি কন্টেন্ট গুলো ম্যানেজ করা যাবে। দ্যাটস ওয়াই এই সফটওয়্যার গুলোকে বলা হয় সিএমএস সফটওয়্যার। মানে কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার। ওকে, এগুলোকে, এই সফটওয়্যার গুলোকে বলা হয় কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার। ওকে, যেগুলো দিয়ে হচ্ছে ওয়েবসাইট তৈরি করা হয়। ওকে, এগুলোকে আরেক ভাষায় বলতে পারেন ওয়েবসাইট তৈরি সফটওয়্যার। তো আমরা যদি ওয়ার্ল্ডে সিএমএস লিস্ট লিখে সার্চ করি, সিএমএস লিস্ট লিখে যদি আমরা সার্চ করি, তাহলে আমরা দেখতে পারবো অসংখ্য অসংখ্য সিএমএস আছে, ঠিক আছে, অনেক সিএমএস আছে। তো এত এত সিএমএস কোনোদিন শেখাও সম্ভব না, আর শিখে কোনোদিন এক্সপার্ট হওয়া সম্ভব না। ওকে, আমাদের পার্টিকুলারলি একটা দুইটা সিএমএস এর সাথে কি হইতে হবে? পরিচিত হইতে হবে, কিংবা একটা দুইটা সিএমএস নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা এখন কোন সিএমএস নিয়ে কাজ করব, কোন সিএমএস টা আমাদের জন্য সুইটেবল কিংবা কমফোর্টেবল হবে। ওকে, তো ওয়ার্ল্ডে অনেক অনেক সিএমএস সফটওয়্যার আছে, বাট একটা সফটওয়্যার যেটা হচ্ছে সবার থেকে একটু ব্যতিক্রম এবং এটার পপুলারিটি শীর্ষে একদম সবসময় টপ টপ নচ থাকে। ওকে, সেই সফটওয়্যারটার নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে প্রায় হচ্ছে ওয়ান মোর দেন 1.5 বিলিয়ন ওয়েবসাইট আছে, মোর দেন 1.5 বিলিয়ন ওয়েবসাইট আছে। এর 43% ওয়েবসাইট, এই 100% ওয়েবসাইটের ভিতরে 43% ওয়েবসাইট শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। তো বুঝতেই পারতেছেন, মানে অলমোস্ট হাফ, ঠিক আছে, মানে 6 বিলিয়ন 7 বিলিয়ন ওয়েবসাইট হচ্ছে আপনার, সরি, 6 বিলিয়ন 7, মানে 0.7 বিলিয়ন, 0.7 বিলিয়ন, অথবা হচ্ছে মানে আপনি ধরতে পারেন হচ্ছে প্রায় 70 মিলিয়ন ওয়েবসাইট, 70 মিলিয়ন, 10 লাখ, আচ্ছা। তো মানে 0.7 বিলিয়ন ওয়েবসাইট হচ্ছে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। ওকে, তো বুঝতেই পারতেছেন ওয়ার্ল্ডে এটা ডিমান্ড কতটুকু, ঠিক আছে। এবং এমন না যে এটা ডিমান্ড পড়ে যাচ্ছে, ঠিক আছে, এটার ডিমান্ড আস্তে আস্তে আরো বাড়তেছে। আমি যখন শেখা শুরু করছিলাম তখন ছিল হচ্ছে 29%, এরকম ছিল 29%। এখন আস্তে আস্তে বাড়তে বাড়তে 30, 31, 32, 33, এভাবে বাড়তে বাড়তে 33, তারপর হচ্ছে 38। ওকে, এভাবে বাড়তে বাড়তে এখন 43% আছে, ঠিক আছে। 2023 পরে গিয়ে আবার দেখা যাবে এটা ধরুন হচ্ছে মোর দেন 45% হয়ে গেছে, ঠিক আছে। তো বুঝতেই পারতেছেন এটার ডিমান্ড অনেক বেশি। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এই সফটওয়্যারটা নিয়ে কিভাবে কাজ করতে হয় সেই কাজটা শিখবো। আচ্ছা, কি শিখবো? আগে যেটা শিখতেছি সেটা শিখি, ঠিক আছে, কি শিখবো সেটা আমরা সামনেই জানবো, ঠিক আছে। তো আমি আপনাদের কাছে এর আগেও গতকালকে আমি বলেছিলাম যে একটা রিকোয়েস্ট করেছিলাম, আজকে আবার রিকোয়েস্টটা পুনরায় করি, কারণ গতকালকে হয়তো অনেকে ছিলেন না। সেটা হচ্ছে আমার ক্লাস যখন করবেন আপনারা দুইটা কাজ করবেন। একটা হচ্ছে আপনারা মানে একটা কাজ করবেন আর একটা কাজ করবেন না। কোন কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনারা শুধুমাত্র একটা কাগজ কলম নিয়ে বসবেন, আর অন্য কোনো ডিভাইস লাগবে না। শুধু যেই ক্লাস মানে যেই ডিভাইস দিয়ে আপনারা ক্লাস করবেন সেই ডিভাইসটা থাকবে এবং একটা কাগজ কলম থাকবে। এবং কোন কাজটা করবেন না সেটা হচ্ছে আমি যখন কোনো টপিকে বুঝাবো তখন অফ টপিকে কোনো প্রশ্ন করবেন না, ঠিক আছে, মানে সেই টপিকের বাইরে কোনো প্রশ্ন করবেন না। ওকে, এই জিনিসটা আপনাদের কাছে একটু রিকোয়েস্ট থাকলে এই জিনিসটা প্লিজ একটু মেনটেন করেন। ওকে, অনেক কিছুই ভালো, অনেক কিছুই খারাপ, ঠিক আছে। এখন শুনে না শোনার ওগুলা বাদ দেন। আমি এই যে মাত্রই বলছি যে অফ টপিকে কোনো প্রশ্ন করবেন না, ঠিক আছে। ক্লাসের লাস্টে আপনাদের সবাইকে টাইম দেওয়া হয়, তখন প্রশ্ন করেন, ঠিক আছে, যা খুশি প্রশ্ন করেন। ওকে, তো চলেন আমরা হচ্ছে চলে যাই। তো এখন এই ওয়ার্ডপ্রেস যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটা সবচেয়ে মজাদার ব্যাপার কি, এই সফটওয়্যারটা হচ্ছে বাই ডিফল্ট ভাবে হচ্ছে রেসপন্সিভ এবং ডাইনামিক ওয়েবসাইট তৈরি করে।
ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা হচ্ছে রেসপন্সিভ এবং ডাইনামিক ওয়েবসাইট তৈরি করে বাই ডিফল্ট। ওকে, মানে কি আমি একটু লিখি এখানে। ডাইনামিক জিনিস কি সেটা তো অলরেডি আমরা বুঝতে পারছি, তাই না? রেসপন্সিভ মানে হচ্ছে প্রতিক্রিয়াশীল। ওকে, এটা রিকোয়েস্ট রেসপন্সের রেসপন্স না, এটা আলাদা রেসপন্স। এটা হচ্ছে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে এই টার্মসটা ব্যবহার করা হয়। ওকে, রেসপন্সিভ মানে কি, মানে হচ্ছে যখন আমরা একটা ওয়েবসাইট তৈরি করি, সেটা কম্পিউটারে তৈরি করি অথবা ল্যাপটপে তৈরি করি, তাই না? কিন্তু সেই ওয়েবসাইটটা তো শুধুমাত্র কম্পিউটার যে স্ক্রিন সাইজ আছে ওই স্ক্রিন সাইজ থেকে ভিজিট করা হয় না, তাই না? ওটা মোবাইল থেকে ধরেন হচ্ছে আমরা একটা ওয়েবসাইট তৈরি করলাম এতটুকু পুরো স্ক্রিন জুড়ে। এখন এটাকে যদি মোবাইল থেকে ভিউ করা হয় তাহলে এটার স্ক্রিন আমরা এতটুকু দেখতে পাবো, তাই না? আমাদের ডানে স্ক্রল করে যেতে হবে, বামে স্ক্রল করতে হবে, উপরে স্ক্রল করতে হবে, নিচে স্ক্রল করতে হবে, এভাবে করতে হবে। আবার হচ্ছে যদি আমি হচ্ছে এটা ট্যাবলেট থেকে ভিউ করি তাহলে আমি এতটুকু দেখতে পারবো। ওকে, বাকি অংশ কিন্তু দেখতে পারবো না। আমার ডানে যেতে হবে বা আমার বামে যেতে হবে, রাইট? ধরেন এই যে এখান থেকে আমার ডানে যেতে হইলো বামে যেতে হইলো, তো এটা একটা প্রবলেম হয়ে দাঁড়াইলো। তো দ্যাটস ওয়াই আমাদের কি প্রয়োজন, এই ওয়েবসাইটের ডিজাইনটাকে রেসপন্সিভ করা প্রয়োজন। ওকে, প্রত্যেকটা ডিভাইসে যাতে ওয়েবসাইটটা সুন্দর দেখা যায়, সেটা ছোট ডিভাইস হোক সেটা বড় ডিভাইস। দেখেন ছোটতে কি হইলো, জিনিসগুলো হচ্ছে নেভিগেট হয়ে গেল না? এখানে ক্লিক করলে কি হচ্ছে, এখানে ক্লিক করলে যে দেখছেন না ডিফারেন্ট ডিফারেন্ট অপশন দেখতে পাচ্ছেন। ওকে, এটা হচ্ছে রেসপন্সিভ করার ফল, মানে এটা তো পুরোপুরি রেসপন্সিভ না এই ওয়েবসাইটটা, বাট আপনারা হচ্ছে যে এই ওয়েবসাইটটাও এটাও রেসপন্সিভ না। ফেসবুক মোটামুটি আকারে রেসপন্সিভ, পুরোপুরি না, এই যে দেখেন। ঠিক আছে, আচ্ছা। তো আমরা সামনে আগাবো, বাট তার আগে একটু 2 মিনিট বিরতি, আজান হচ্ছে, আজানটা শেষ হোক। তো যে জায়গায় ছিলাম যে আমাদের ওয়ার্ডপ্রেস হচ্ছে বাই ডিফল্ট রেসপন্সিভ এবং ডাইনামিক ওয়েবসাইট তৈরি করে। ওকে, তো এখন এই যেহেতু এটা বাই ডিফল্ট ভাবে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করে, তার জন্য তার কি লাগবে, ওয়ার্ডপ্রেসটাকে আমাদের ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার জন্য, ওয়ার্ডপ্রেস কাজ শেখার জন্য আমাদের হচ্ছে একটা সার্ভার লাগবে, একটা ডেটাবেস লাগবে, একটা ডোমেইন লাগবে। সার্ভার সেট আপ করলে সেখানে ডেটাবেস চলে আসবে এবং আমরা একটা ডোমেইন তৈরি করে সার্ভারের সাথে কানেক্ট করে দিব। তাহলে কি হয়ে যাবে, আমরা সেই সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারবো। ওকে, এখন লাইভ সার্ভার নিতে হইলে, লাইভ ডোমেইন কিনতে হইলে 2,000 থেকে 20,000 টাকার মতো বাজেটে হচ্ছে লাইভ ডোমেইন এবং সার্ভার পাওয়া যায়। ওকে, বাট এটা এখন আমরা কিনবো না। আমরা এই 2,000 টাকা 3,000 টাকা 5,000 টাকা খরচ করে এখন ডোমেইনটা কিনবো না, কারণ এখন আমরা মাত্র শেখা শুরু করতেছি। সামনে গিয়ে যখন আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ শুরু করব, তখন মানে তার আগে গিয়ে আমরা ডোমেইন মানে লাইভ সার্ভার কিনে নিব। ওকে, এখন না, ঠিক আছে। তো এখন আমরা প্র্যাকটিস করার জন্য কি করব, এখন আমরা প্র্যাকটিস করার জন্য যে কাজটা করব, আমাদের যে কম্পিউটার আছে কম্পিউটারটাকে আমরা হচ্ছে লাইভ সার্ভারে কনভার্ট করে নিব। মানে লাইভ সার্ভারে বলতে সার্ভারে কনভার্ট করে নিব। ওকে, তো এই কম্পিউটারকে সার্ভারে কনভার্ট করে নেওয়ার যে ওয়েটা আছে এইটাকে বলা হয় হচ্ছে লোকাল সার্ভার। এটাকে বলা হয় লোকাল সার্ভার, যার মাধ্যমে আমরা কি করতে যার মাধ্যমে আমরা কি করতে পারবো, আমাদের এই লোকাল সার্ভারে ওয়েবসাইট জমা রাখতে পারবো এবং এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটাকে মেইনটেইন করতে পারবো। ওকে, আচ্ছা একটা সেকেন্ড একটু। ওকে, তো আমাদের কম্পিউটার কম্পিউটার তো একটা বোকার বাক্স, ও তো কিছু বুঝে না, ওকে সবকিছু বুঝাই বলা লাগে, তাই না? তো এই কম্পিউটারটাকে যদি আমাদের সার্ভারে রূপান্তর করতে হয়, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই কম্পিউটারটাকে একটা সফটওয়্যারের মাধ্যমে সার্ভারে কনভার্ট করে নিতে হবে। ওকে, তো এখন কোন সফটওয়্যার, তো এই কম্পিউটারকে লোকাল সার্ভারে রূপান্তর করার জন্য বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায়। এর ভিতরে হচ্ছে একটা অন্যতম সফটওয়্যারের নাম হচ্ছে জ্যাম্প। ওকে, এই সফটওয়্যারটা হচ্ছে সকল অপারেটিং সিস্টেমে সাপোর্ট করে। তো আপনারা যদি জ্যাম্প লিখে সার্চ করেন, এই যে দেখেন apache-friends.org, এই ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করে নিব। এটা হচ্ছে জ্যাম্পের অফিসিয়াল ওয়েবসাইট, অন্যান্য জায়গাও পাওয়া যায়, বাট এখান থেকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিব। তো এখানে আসলাম, এখানে দেখেন বিভিন্ন অপারেটিং সিস্টেম আছে, আমরা ডাউনলোডে ক্লিক করি, এখান থেকে আমরা ডাউনলোড করে নিব। ওকে, তো এটা হচ্ছে উইন্ডোজ 8 সরি, এটা কোন কোন উইন্ডোজ 8 এর উপরে সাপোর্ট করে, মনে হয় উইন্ডোজ 7 এ সাপোর্ট করে না।
উইন্ডোজ 7 এর জন্য হচ্ছে প্রিভিয়াস ভার্সন কিংবা একটা পোর্টেবল ভার্সন আছে, ঠিক আছে জ্যাম্পের। আর সবচেয়ে মানে আমি আপনাদের রিকমেন্ডেড করব যারা হচ্ছে উইন্ডোজ 7 ইউজ করতেছেন তারা উইন্ডোজ 10 এ শিফট করেন, কারণ 7 এখন টু মাচ ব্যাকডেটেড হয়ে গেছে যেহেতু উইন্ডোজ 11 চলতেছে। তো আপনারা আমি আপনাদের রিকমেন্ডেড করবো যে আপনারা হচ্ছে 10 এ শিফট করেন, উইন্ডোজ 10 এ শিফট করেন, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে এই যে দেখেন উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য আছে লিনাক্স আছে, তারপর হচ্ছে ম্যাক ওএস আছে, যার যে অপারেটিং সিস্টেম আছে সেই অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড করে নেবেন। তো 8.24টা হোক, 8.117টা 17টা হোক, মানে 1.17 এটা হোক অথবা 8.0 হোক, যে কোনো একটা ডাউনলোড করে নেবেন। এখান থেকে ডাউনলোড করে যেইভাবে আমরা কম্পিউটারে একটা সফটওয়্যার ইনস্টল করি নেক্সট 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 বাটন চেপে, তো ঠিক সেইভাবেই হচ্ছে আপনারা এই জ্যাম্প অপারেটিং সিস্টেমটা জ্যাম্প অপারেটিং সিস্টেম বলতেছি, জ্যাম্প যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা হচ্ছে আপনারা আপনাদের কম্পিউটারে ইনস্টল করে নেবেন। ওকে, ইনস্টল করার পরে আপনারা দুইটা পরিবর্তন দেখতে পারবেন আপনাদের কম্পিউটারের ভিতরে। একটা হচ্ছে আপনি যেই ড্রাইভে ইনস্টল করবেন, যেই ড্রাইভে আপনারা জ্যাম্প অপারেটিং সিস্টেম আবারও অপারেটিং সিস্টেম বললাম, জ্যাম্প সফটওয়্যারটা ইনস্টল করবেন, সেখানে জ্যাম্প নামক একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। এবং অবশ্যই সেটা সি ড্রাইভে না, সি ড্রাইভে বাদ দিয়ে ইনস্টল করবেন, ঠিক আছে, সি ড্রাইভে বাদ দিয়ে ইনস্টল করবেন। ওকে, এবং এই যে দেখেন প্রথম পরিবর্তনটা হচ্ছে কি, এখানে আমাদের জ্যাম্প নামে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। আরেকটা পরিবর্তন হচ্ছে যে আমরা জ্যাম্প কন্ট্রোল প্যানেল নামক একটা জিনিস পাবো। ওকে, যদি না পাই এটাকে সার্চ দিয়ে বের করব, এরকম একটা জিনিস পাবো, ঠিক আছে। তো ইনস্টল হওয়ার পরে এই একটা পরিবর্তন পাবেন, আর জ্যাম্প কন্ট্রোল প্যানেল নামে একটা জিনিস আপনার কম্পিউটারে খুঁজে পাবেন। ওকে, এই দুইটা জিনিসই আমাদের লাগবে। তো প্রথম স্টেপ কি, জ্যামটাকে ডাউনলোড করা, ডাউনলোড দ্য জ্যাম। এখান থেকে এসে আমরা জ্যামটাকে ডাউনলোড করব, তারপর হচ্ছে সেটাকে আমাদের কম্পিউটারে ইনস্টল করব, যেভাবে একটা সফটওয়্যার আমরা ইনস্টল করে থাকি কম্পিউটারে ঠিক সেইভাবেই। তারপরে সেখান থেকে আমরা দুইটা পরিবর্তন পাবো, একটা হচ্ছে জ্যাম কন্ট্রোল প্যানেল পাবো, একটা হচ্ছে জ্যাম্প নামক ফোল্ডার পাবো, দুইটাই আমাদের লাগবে। ওকে, তো এইবার হচ্ছে যে জ্যামটা ঠিকঠাক মতো আমার কম্পিউটারে কাজ করতেছে কিনা সেইটা দেখার জন্য, সেটা বোঝার জন্য আমাদের যে কাজ সেটা হচ্ছে জ্যামটাকে স্টার্ট করা। ওকে, এখান থেকে আমরা কি কি স্টার্ট করব, এই যে এখানে স্টার্ট নামক বাটন দেখতে পাচ্ছি আমরা, এখান থেকে অ্যাপাচি এবং মাইএসকিউএল, অ্যাপাচিটা হচ্ছে আমার সার্ভার, মাইএসকিউএলটা হচ্ছে আমার ডেটাবেস, এই দুইটা জিনিস আমরা হচ্ছে স্টার্ট করব, স্টার্ট স্টার্ট। ওকে, দুইটা যদি সবুজ হয়ে যায় তার মানে আমার ঠিকঠাক মতো কাজ করতেছে। ওকে, এবার ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা আবার এনশিওর হওয়ার জন্য আমরা কি করব, আমাদের ব্রাউজারে আসবো, ব্রাউজারে অ্যাড্রেস বারে যায়, অ্যাড্রেস বার, এখানে অ্যাড্রেস বারে গিয়ে লোকাল হোস্ট লিখবো, লোকাল হোস্ট এই কথাটুকু লিখবো। এটা লিখে গুগলে সার্চ করব না, কিন্তু যে গুগলে সার্চ করলাম লোকাল হোস্ট চলে আসবে এইভাবে না, আমরা লিখবো হচ্ছে লোকাল হোস্ট কথাটুকু লিখে, মানে যেভাবে যেমন www.facebook.com এই যে পুরো অ্যাড্রেস লিখতেছি না, ঠিক এরকম ভাবে লোকাল হোস্ট লিখে ইন্টার প্রেস করব, তাহলে আমাদের যে ড্যাশবোর্ড নামক জিনিসটুকু আসবে। যদি আমার কোনো ভাবে কোনো জিনিস যদি না কাজ করে তাহলে দেখাবে হচ্ছে the site can't be reached, এরকম ইরর দেখাবে। ওকে, আর যদি সব ঠিকঠাক মতো কাজ করে তাহলে হচ্ছে আমার এই জায়গাটাতে চলে আসবে। ওকে, তো আমাদের প্রথম স্টেপ কি, প্রথম স্টেপ হচ্ছে জ্যামটাকে ডাউনলোড করা, তারপর হচ্ছে আমাদের জ্যামটাকে ইনস্টল করা, ইনস্টল করার পরে এটাকে স্টার্ট করা, স্টার্ট করার পরে ব্রাউজারে এসে চেক করা যে আমাদের জ্যামটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। তো আমাদের প্রথম যে জিনিসটা সার্ভার এবং ডেটাবেস সেট করা সেটা হয়ে গেল। ওকে, এবার হচ্ছে আমাদের একটা ডোমেইন তৈরি করতে হবে, যেটার মাধ্যমে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করব। ওকে, আচ্ছা এখন বলতেছেন যে একজন বলতেছেন ডাউনলোড কি এখনই করতে হবে, না, আমি আপনাদের বলছি কাগজ কলম দিয়ে কিভাবে ডাউনলোড করবেন, আমি আপনাদের বলছি না যে ক্লাসে কাগজ কলম নিয়ে বসবেন, তো কাগজ কলম দিয়ে তো ডাউনলোড করা সম্ভব না। ওকে, শুধুমাত্র ক্লাসের সময় ক্লাসে ফোকাস করবেন, ক্লাসের পরে বাসায় যে কাজ সেখানে আপনারা কাজ করবেন কি কি সেটা আমি বলেই দিব। ওকে, তো এখন লোকাল হোস্ট ঠিকঠাক মতো কাজ করতেছে, আমাদের লোকাল সার্ভার কি ঠিকঠাক মতো কাজ করতেছে জ্যাম। ওকে, আচ্ছা, তো এইবার আমরা এখান থেকে যে জ্যাম্পের ভিতরে কোথায় আমাদের ওয়েবসাইটটাকে রাখবো, তার জন্য আমরা যে জ্যাম ফোল্ডারের ভিতরে যাব, এখান থেকে জ্যাম ফোল্ডারের ভিতরে আসলাম,
এখান থেকে উপর থেকে গোনা শুরু করব 6 নাম্বার ফোল্ডার HT Docs নামক ফোল্ডার। এইটার ভিতরে হচ্ছে আমাদের ওয়েবসাইট গুলো থাকবে। এটার ভিতরে হচ্ছে আমাদের ওয়েবসাইট গুলো থাকবে। ওকে, তো এইখানে আমরা একটা ফোল্ডার তৈরি করে নিব আমাদের নিজেদের মতো করে। ওকে, তো আমি DIT 495 এই নামে একটা আমি ফোল্ডার তৈরি করে নিচ্ছি। ওকে, এবং ফোল্ডার তৈরি করার সময় আপনারা সব সময় মনে রাখবেন যে আপনারা অলওয়েজ, ওকে, ফোল্ডার অথবা যে কোনো ফাইল তৈরি করার সময় যে জিনিসটা মনে রাখবেন সেটা হচ্ছে সবসময় স্মল ক্যারেক্টার ইউজ করবেন। ওকে, স্মল লেটার মানে ছোট হাতের লেখা ইউজ করবেন, এবং ফোল্ডারের নামের মাঝখানে হোক ফাইলের নামের মাঝখানে হোক কোনো সময় গ্যাপ রাখবেন না। ওকে, স্পেস হাইপেন ইউজ করেন অথবা আন্ডারস্কোর ইউজ করেন, এগুলোকে সেপারেটর বলে, সেপারেটর ব্যবহার করেন, বাট গ্যাপ রাখবেন না। ওকে, যে DIT 495 এভাবে তৈরি করলেন, গ্যাপ রাখবেন না। ওকে, সব সময় হচ্ছে একটা হাইপেন অথবা আন্ডারস্কোর ইউজ করার ট্রাই করেন। ওকে, এবং সব সময় ছোট হাতের, ওকে, অবশ্যই ছোট হাতের রাখবেন। ওকে, যে এখানে আমি একটা ফোল্ডার তৈরি করে নিলাম আপনাদের ব্যাচের জন্য। তো এটার ভিতরে এবার আমি যদি যাই ভিতরে, এটার ভিতরে ফাঁকা। ওকে, তো এখন আমি যদি চেক করি যে আমাদের ডোমেইনটা ঠিক মতো কাজ করতেছে কিনা, তার জন্য আমরা কি করব, ড্যাশবোর্ড লেখাটুকু কেটে লোকাল হোস্ট /DIT-495 দিয়ে ইন্টারপ্রেস করব। যদি ইন্ডেক্স অফ এরকম দেখায় তার মানে ঠিক আছে, আর যদি কোনো কিছু ভুল হয় তাহলে দেখাবে নট ফাউন্ড। এই যে দেখেন আমি 5 কেটে দিছি, দেখাচ্ছে নট ফাউন্ড। 5 দেই, এই এখন দেখেন সব ঠিকঠাক মতো কাজ করতেছে। যদি ভুল হয় কোনো কিছু তাহলে দেখাবে নট ফাউন্ড। এই জিনিসগুলো কিন্তু অনেক কমন, একটা মানে অনেকে বেসিক জিনিস মিস্টেক করে, এগুলো আমি ধরে ধরে ক্লাসে দেখাই দিই, প্রয়োজনে ভিডিওগুলো আবারও দেখবেন। ঠিক আছে, ভিডিও দেখে দেখে কাজ করেন, দেখে দেখে কাজ করেন, কোনো সমস্যা নাই। প্রথমে যে না দেখে করতে হবে এটা দরকার নাই, দেখে দেখে কাজ করেন। ওকে, তাও করেন। আচ্ছা, তো ইন্ডেক্স অফ এইটা দেখাচ্ছে, তার মানে আমাদের সব ঠিকঠাক আছে। আচ্ছা, তারপরে এবার এই জায়গাতে আমরা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসটাকে রাখবো, ওয়ার্ডপ্রেস ফাইলটাকে রাখবো। তো আমাদের লোকাল সার্ভার সেটআপ করা, ডোমেইন সেটআপ করা, ডেটাবেস সেটআপ করা সবই হয়ে গেছে। আচ্ছা, অনেকে বলতে পারেন ভাইয়া ডেটাবেসটা কোথায়? ডেটাবেসটা হচ্ছে আমি যদি দেখাই, এই PHP মাই অ্যাডমিন, এটা হচ্ছে আমাদের ডেটাবেস আর কি, PHP মাই অ্যাডমিন। এখানে দেখাচ্ছে যে MySQL না, MySQL PHP, অথবা এই যে এটাতে ক্লিক করলে আপনার PHP মাই অ্যাডমিনে চলে আসবেন আর কি, এই PHP মাই অ্যাডমিনে চলে আসবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ডেটাবেস, যেখানে হচ্ছে ডেটাগুলো জমা হয়। যেমন এই যে আমি 492 তে ঢুকি, এখানে হচ্ছে বিভিন্ন ডেটা আছে, ডেটাগুলো জমা হচ্ছে। ওকে, এভাবে হচ্ছে ডেটাগুলো জমা হয়ে থাকে। ওকে, তো এই তো হচ্ছে আমরা দেখলাম হচ্ছে যে কিভাবে আমরা ডোমেইন সেটআপ করতে পারি, লোকাল সার্ভার সেটআপ করতে পারি, ডেটাবেস সেটআপ করতে পারি। এতটুকু ক্লিয়ার এবার? আচ্ছা, এতটুকু পর্যন্ত সবাই কি ক্লিয়ার? আমাকে একটু ইয়েস অর নো তে রিপ্লাই করে জানান তো, সবাই কি এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? আচ্ছা, দুইজন দেখলাম নো বললেন, ঠিক আছে। আচ্ছা, যারা যারা বলছেন একটু কনফিউশন, তাদেরকে আমি এখন কোশ্চেন করব কোন জায়গায়। হুম, আচ্ছা, আহ এমডি রনি আহমেদ আনমিউট করেন। হ্যাঁ, বলেন স্যার, কোন আসসালামু জায়গায় আলাইকুম। বুঝেন নাই? ওয়ালাইকুম আসসালাম। এমডি টুকুন মিয়া আনমিউট করেন। বলেন স্যার, কোন জায়গায় বুঝেন নাই? ওই যে কি অ্যাপ যেন বললেন না, এক্সাম এক্সাম না, কি অ্যাপ? ওই হ্যাঁ, অ্যাপটা ডাউনলোড করার পরে কি করলেন ওইটা বুঝি নাই। আচ্ছা, সন্ধি মোরং, এম রং মেবি। আচ্ছা, আপনার নামের স্পেলিং আমি ঠিক করতে পারতেছি না, আনমিউট করেন। হ্যাঁ বলেন স্যার, কোন জায়গায় বুঝেন নাই? সন্ধি, স্যার বলেন, আপনি বলেন কোন জায়গায় বুঝেন নাই? পরে এমনি টুকুন মিয়া নো বলছিলেন।
বলেন কোন জায়গায় বুঝেন নাই স্যার? তো কোন মিয়া? স্যার স্যার এই যে সফটওয়্যারটা যে ইনস্টল দিলেন সেই জায়গা থেকে বুঝতে পারছিলাম না। এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আপনারা একবারে নতুন, দ্যাটস ওয়াই হচ্ছে কনফিউশনটা তৈরি হয়েছে। ঠিক আছে, মানে যারা একবারেই নতুন, এখানে আমি আমি জানি এখানে 50 থেকে 70% মানুষ যারা একবারেই নতুন, কিচ্ছুই জানেন না এই সম্পর্কে, তাদের কাছে এই জিনিসটা নাও বুঝে মানে না বুঝার মতোই লাগবে। তার কারণটা হচ্ছে আপনারা ফার্স্ট টাইম দেখতেছে জিনিসটা। ওকে, কোনো সমস্যা নাই, বাসায় যাবেন, ভিডিও যেখানে মানে ভিডিও দেখে দেখে করবেন, ভিডিও দেখে দেখে আজকে ক্লাসের ভিডিও দেখে দেখে করবেন। এখান থেকে মানে জ্যাম্প লিখে সার্চ করবেন গুগলে, ওখান থেকে সফটওয়্যারটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে ওটাকে ইনস্টল করবেন। কিভাবে একটা কম্পিউটারে একটা সফটওয়্যার ইনস্টল করতে হয় এই জিনিসটা যদি না পারেন আপনারা, মানে যারা না পারবেন তাদেরকে বলবো আমি আপনি আগে বেসিক কম্পিউটিং শিখেন, তারপরে ওয়েব ডেভেলপমেন্ট শিখেন। ওকে, এই জিনিসগুলো কিন্তু মানে একটা কম্পিউটার সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয় এটা কিন্তু আমি আপনাকে শেখাতে পারবো না, এক্সট্রিমলি সরি। ওকে, এতটুকু নলেজ কিন্তু আপনার থাকতে হবে, নাহলে কিন্তু আপনার ওয়েব ডেভেলপার হইতে পারবেন না। ওকে, তো এই জিনিসগুলো একটু বাসায় করবেন, ঠিক আছে? ভাইয়া ভিডিও পাই না তো, ভিডিও আমি দেই না তাই পান না। দুঃখ দুঃখ স্যার, এইসব মানে আমি আসলে দুঃখিত, ঠিক আছে? কারণ হচ্ছে আমি ভিডিওর কথা অনেকবার বলছি। এই গ্রুপে এসে খুঁজবেন, ফেসবুক গ্রুপে, এই গ্রুপে সকল ধরনের নোটিফিকেশন গুলো আছে। ফিচার্ডে যাবেন, ফিচার্ডে গেলেই ভিডিও পাবেন, কিংবা গ্রুপে আসলে একদম টপে ভিডিও লিংক দেওয়া আছে। ঠিক আছে, একটু না মোবাইলে হবে না। আচ্ছা চলেন আমরা আবার ক্লাসে পুনরায় ব্যাক করি। তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করা, ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। ওকে, আমি এখন একটু চ্যাট বক্সটা অফ করে দিচ্ছি, এখন কারোই চ্যাট করার দরকার নাই। আগে শুনেন, বুঝেন, তারপরে যখন প্রশ্ন করা হবে তখন প্রশ্ন করেন। এখন আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। ওকে, যে আমরা ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে পারি আমাদের কম্পিউটারে। ওকে, কম্পিউটারে মানে লোকাল সার্ভারে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে পারি। আচ্ছা, তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য এখন কি লাগবে? ওয়ার্ডপ্রেস একটা ওপেন সোর্স সফটওয়্যার। ওপেন সোর্স সফটওয়্যার মানে হচ্ছে ফ্রি সফটওয়্যার। ওকে, সবার জন্য উন্মুক্ত, ওগুলোকে বলা হয় ওপেন সোর্স সফটওয়্যার। ওকে, তো এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমার লাগবে হচ্ছে ওয়ার্ডপ্রেস এর ফাইলটা, মানে ওয়ার্ডপ্রেস এর যে ফাইলটা আছে সেই ফাইলটা আমার লাগবে। এখন সেই ফাইলটা পাবো কোথায় আমরা? সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস এর যে ফাইলটা আছে এই ফাইলটা পাবো হচ্ছে আমরা যে ওয়ার্ডপ্রেস এর অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়ার্ডপ্রেস এর অফিসিয়াল ওয়েবসাইট দুইটা, একটা হচ্ছে wordpress.com আর একটা হচ্ছে wordpress.org। একটা হচ্ছে wordpress.com, একটা হচ্ছে wordpress.org। ঠিক আছে, wordpress.com কি, wordpress.com এবং wordpress.org দুইটা আলাদা আলাদা ওয়েবসাইট কেন? দুইটাই অফিসিয়াল ওয়েবসাইট, আবার দুইটা আলাদা আলাদা কেন? ওকে, তো wordpress.com এ যদি যাই আমরা, এখানে দেখতে পারবো wordpress.com তারা নিজেরা সার্ভিস সেল করতেছে, নিজেরা প্রোডাক্ট সেল করতেছে, সার্ভিস সেল করতে মানে ডোমেইন হোস্টিং সেল করতেছে, বিভিন্ন প্ল্যান সেল করতেছে, মানে তারা নিজেরাই সার্ভিস প্রোভাইড করে থাকে। এই দেখেন 43% অফ দ্য ওয়েব is built on WordPress, ঠিক আছে? More bloggers, small business and Fortune 500 companies use WordPress than all the option আচ্ছা combined। তো যাই হোক, তো wordpress.com এইটা কি আমাদের জন্য? এইটা আমাদের জন্য না, এটা হচ্ছে ক্লায়েন্টদের জন্য, যারা হচ্ছে ওয়েবসাইট তৈরি করতে ইচ্ছুক তাদের জন্য। আমাদের জন্য কোনটা? আমাদের জন্য দরকার হচ্ছে wordpress.org। wordpress.org এইটা হচ্ছে ওপেন সোর্স সবার জন্য। ওকে, যারা আবার ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে যাচ্ছে তাদের জন্য হচ্ছে এইটা। ওকে, ওয়ার্ডপ্রেস ডট wordpress.org। ওকে, এই ওয়েবসাইটটা। তো এখান থেকে গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে আমরা চলে যাব ডাউনলোড নামক পেজে। এখান থেকে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে লেটেস্ট ভার্সনটা, যে ওয়ার্ডপ্রেস 6.2.2 এই ভার্সনটাকে ডাউনলোড করে নিব। এটাতে ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু করবে, বাট আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে, দ্যাটস ওয়াই আমি আর ডাউনলোড করতেছি না। ওকে, ডাউনলোড করার পরে আপনারা হচ্ছে এরকম একটা ফাইল পাবেন।
এরকম একটা জিপ ফাইল পাবেন। জিপ ফাইলটাকে নিয়ে কোথায় যাবেন বলেন তো? এটাকে নিয়ে যাবেন হচ্ছে আপনাদের ফোল্ডারে, যে ফোল্ডারটা আমরা মাত্রই তৈরি করেছি। কোথায়? আমাদের জ্যাম্পের ভিতরে htdocs নামক ফোল্ডারের ভিতরে আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করেছি, সেখানে আসব। সেখানে এসে আমরা দেখি, চেক করি, এই যে আমাদের ফাইলটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এইবার যে জায়গাটাতে ছিলাম আমরা, সেটা হচ্ছে যে আমরা ওয়ার্ডপ্রেস ফাইলটাকে ডাউনলোড করার পরে এরকম একটা জিপ ফাইল পাবো। জিপ ফাইলটাকে নিয়ে আসবো হচ্ছে আমাদের যে ফোল্ডার আছে DIT495, এই ফোল্ডারের ভিতরে নিয়ে আসবো। ওকে, এখানে আসার পরে তারপরে হচ্ছে আমরা এটাকে কি করব, এটাকে ধরে হচ্ছে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট ফাইল অথবা হচ্ছে এক্সট্রাক্ট হিয়ার এই দিলাম আমরা এখানেই। এই একটা ফোল্ডার হবে, ওয়ার্ডপ্রেস নামক একটা ফোল্ডার আসবে। ঠিক আছে, এটা সম্পূর্ণ এক্সট্রাক্ট হোক। ওকে, তো এক্সট্রাক্ট হওয়ার পরে এখন এই জায়গায় আমরা কি দেখতে পারবো, ওয়ার্ডপ্রেস নামক ফোল্ডারের ভিতরে কতগুলো ফাইল এবং ফোল্ডার গুলো আছে। ঠিক আছে, তো এই সকল ফাইল এবং ফোল্ডার নিয়ে আমরা কি করব, কাট করে নিয়ে উপরে উপরে নিয়ে আসবো, মানে ঠিক DIT495 ফোল্ডারের ভিতরে নিয়ে আসবো। ওকে, এটার ওয়ার্ডপ্রেস নামক ফোল্ডারের ভিতরে রাখবো না। ওকে, তারপরে এই দুইটা চাইলে আমরা ডিলিটও করে দিতে পারি, এই দুইটা আমাদের নাও লাগবে না আর কি। তারপরে এখন আমরা যদি DIT495 এটাকে যদি রিফ্রেশ করি আমাদের ডোমেইনটাকে, দেখতে পারবো এখানে ওয়ার্ডপ্রেস সেটআপ চাচ্ছে। ওকে, তো আমাদের প্রথম কাজ কি ছিল, ফাইলটাকে ডাউনলোড করা। এখান থেকে ডাউনলোড করার পরে তারপরে সেটাকে হচ্ছে আমাদের এই ঠিক ডোমেইনে নিয়ে যাওয়া এখানে, এবং সেখানে এক্সট্রাক্ট করে ফাইলগুলো এবং ফোল্ডারগুলোকে এই মেইন ডোমেইনের আন্ডারে নিয়ে আসা। ওকে, এই কাজটুকু আমরা করে ফেললাম। করার পরে তারপরে এবার আমরা হচ্ছে সেট আপ করবো। প্রথমে বলতেছে ল্যাঙ্গুয়েজ সেট আপ করার জন্য, তো আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজ চয়েস করতেছি হচ্ছে ইউনাইটেড স্টেটের। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ না, ওটা হচ্ছে রিজিয়ন চয়েস করতে বলছিল, সরি। তারপরে কি বলতেছে, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড ইউ উইল নিড টু নো দ্য ফলোইং আইটেমস। আমাদের আগে শুরু করার আগে এই জিনিসগুলো সম্পর্কে জানা লাগবে। ওকে, আদারওয়াইজ আমাদের ওয়ার্ডপ্রেস কি হবে না, পুরোপুরি ইনস্টল করতে পারবো না আমরা। সেটা কি, ডেটাবেস নেম, ডেটাবেস ইউজার নেম, ডেটাবেস পাসওয়ার্ড, ডেটাবেস হোস্ট, টেবিল প্রিফিক্স, এই জিনিসগুলো হচ্ছে জানা লাগবে। এগুলো হচ্ছে ডেটাবেজের ইনফরমেশন আমাকে দিতে হবে, যেই ডেটাবেজে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা ডেটাগুলোকে জমা রাখবে, ডেটাগুলোকে স্টোর করবে, সেইখানে হচ্ছে সেটার ইনফরমেশন দিতে হবে আমাকে। ওকে, মানে ওয়ার্ডপ্রেসকে দিতে হবে। তো এখন আমাদের ডেটাবেজ কোথায় আছে, চলেন আমরা ডেটাবেজে চলে যাই। আসার পরে এখানে নিউতে ক্লিক করে আমরা কি করব, একটা ডেটাবেস তৈরি করে নিব। ওকে, এখানে যেটা যা আছে তা থাকবে, জাস্ট এখানে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে এসে আমি আপনাদের ব্যাচের নামেই 495 নামেই সেম নামে আমি কি করলাম, একটা ডেটাবেস ক্রিয়েট করে নিলাম। এই যে দেখেন এখন DIT495 নামে একটা ডেটাবেস তৈরি হয়ে গেল। ওকে, তো এখানে তারপরে বলতেছি কি 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 লাগবে, ডেটাবেস নেম, ইউজার নেম। আচ্ছা চলেন আমরা সামনে যাই। এখানে আরো কিছু ইনফরমেশন দিচ্ছে, সেটা হচ্ছে ওই যে ফাইলটাকে এখান থেকে একটা ফাইল ধরে ওটা ডুপ্লিকেট করে তারপরে সেখানে ফিল আপ করা। তত ঝাই ঝামেলা আমি যাচ্ছি না, কারণ আপনারা কোডিং টোডিং করে আসেন নাই, দ্যাটস ওয়াই হচ্ছে এগুলো বুঝবেন না। এর জন্য আমি যে অটোমেটেড প্রসেস আছে সেই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি। তারপরে লেটস গোতে ক্লিক করলাম। লেটস গোতে ক্লিক করার পরে বলতেছে ডেটাবেজের নাম দিতে। তো ডেটাবেজের নাম আমরা কি ডেটাবেজের নাম দিয়েছি বলেন তো, ডেটাবেজ নেম কি দিয়েছি দেখি, একটু আমাকে চ্যাট বক্সে লিখে জানান তো। ওকে, ভেরি গুড। তো দেখতে পাচ্ছি সবাই মোটামুটি লিখতে পেরেছেন, DIT-495। ওকে, এখন ইউজার নেম কই পাবো, পাসওয়ার্ড কই পাবো, ডেটাবেস হোস্ট হবে কি, টেবিল প্রিফিক্স হবে কি, এই জিনিসগুলো কোথায় পাবো? লোকাল সার্ভার যেহেতু এটা আমার কম্পিউটারে আছে, সেহেতু এখানে অত বেশি সিকিউরিটির প্রয়োজন নাই। দ্যাটস ওয়াই আমাদের ডেটাবেস ডেটাবেস ডেটাবেজের ইউজার নেম সব সময়, লোকাল সার্ভারের ডেটাবেস ইউজার নেম অলওয়েজ হবে রুট, এবং পাসওয়ার্ড হবে ফাঁকা, কোনো পাসওয়ার্ড হবে না। ওকে, আর ডেটাবেস হোস্ট যেটা, সেটা লোকাল সার্ভারও লোকাল হোস্ট হবে, লাইভ সার্ভারও লোকাল হোস্ট হবে। ওকে, তো ইউজার নেম কি দিব, রুট। আর
টি, পাসওয়ার্ড ফাঁকা হবে, কিছুই থাকবে না। ডেটাবেস হোস্ট, লোকাল হোস্ট, এবং টেবিল প্রিফিক্স হচ্ছে ডাব্লিউপি এবং আন্ডারস্কোরের মাঝখানে র্যান্ডম দুইটা লেটার দিয়ে দিব, ওয়াই5। ওকে, ডাব্লিউপি এবং আন্ডারস্কোরের মাঝখানে দুইটা র্যান্ডম নাম্বার দিয়ে দিবে। এটা কেন দিচ্ছি? এটা দিচ্ছি হচ্ছে কারণ ডাব্লিউপি এবং আন্ডারস্কোর এটা হচ্ছে কমন, তো একজন হ্যাকার খুব সহজে বুঝতে পারবে যে ডাব্লিউপি এবং আন্ডারস্কোর দিয়ে সে টেবিল প্রিফিক্স তৈরি করে রাখছে। কিন্তু ওটা যাতে না হয় এর জন্য আমরা এই দুইটাকে জাস্ট এডিশনাল অ্যাড করে দিচ্ছি। একটা হ্যাকার থেকে একটু সেফটি পাওয়ার জন্য আমরা হচ্ছে এই জিনিসটা করলাম আর কি। ওকে, তারপরে আমরা সাবমিট বাটনে চাপ দিচ্ছি। সাবমিট বাটনে দেওয়ার পরে বলতেছি কি অলরাইট স্পার্কি, ঠিক আছে, যে আমরা হচ্ছে এখন ঠিকঠাক মতো আমাদের ওয়ার্ডপ্রেস কি করতে পারতেছে, আমার ডেটাবেজের সাথে কমিউনিকেট করতে পারতেছে। ওয়ার্ডপ্রেস ক্যান নাও কমিউনিকেট উইথ ডেটাবেস। ওকে, ইফ ইউ আর রেডি, টাইম নাও টু রান দ্য ইনস্টলেশন। ওকে, এখন আমাদের ফার্দার প্রসেস করতে হবে। এখন আমাদের প্রথম যে কাজ ছিল যে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটাকে ডেটাবেজের সাথে লিংক করা, ডেটাবেজের সাথে কমিউনিকেট করানো, সেই কাজটা আমরা করে ফেলছি। এবার সেকেন্ড কাজ হচ্ছে কি আমাদের ওয়ার্ডপ্রেসে ইনফরমেশন দেওয়া। যেহেতু আমরা ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস সফটওয়্যার ইনস্টল করতেছি, সেহেতু এখানে হচ্ছে ইনফরমেশন ফিল আপ করতে হবে। কি কি ইনফরমেশন? প্রথমে বলতেছে সাইট টাইটেল দিতে হবে। সাইট টাইটেল কি দিব? ধরেন আমরা হচ্ছে একটা নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করব, নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করব। ইউজার নেম আপনার নিজেরটা দিবেন, অ্যাডমিন, লগ ইন, এইসব ইউজার নেম ব্যবহার করবেন না। তারপরে হচ্ছে পাসওয়ার্ড, আপনার মন মতো একটা পাসওয়ার্ড, আপনার যেটা ভালো হয় অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন। ইমেল অবশ্যই 100% অথেন্টিক ইমেল দিবেন, ঠিক আছে। আপনাদের যে অরিজিনাল ইমেল আছে সেই ইমেল দিবেন। এটা আমার অরিজিনাল ইমেল দেখি, মানে আমার বিজনেস ইমেল, দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করছি। তারপরে যে জিনিসটা আছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, সেটাকে ডিসকারেজ করে রাখবেন। সেটাকে ডিসকারেজ করে রাখলাম এর জন্য মানে হচ্ছে সার্চ ইঞ্জিনে কেউ খুঁজে আমার এই ওয়েবসাইটটা পাবে না, এমনিতেও পাবে না, যদিও লাইভ সার্ভারে থাকতো তাইলেও পাইতো না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এখন আমাদের ওয়েবসাইটে কি আন্ডার কনস্ট্রাকশন, মাত্র আমরা তৈরি করতেছি। যখন ওয়েবসাইটে পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন আমরা কি করবো, এটাকে সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করব, তখন যে কেউ সার্চ করলে আমার ওয়েবসাইটটা খুঁজে পাবে। ওকে, আচ্ছা, তারপর ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। ওকে, সাকসেস, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড, থ্যাংক ইউ এন্ড এনজয়। আমি যদি এখন সব কেটে আমাদের শুধু ডোমেইনটাকে চেক করি, এই যে দেখেন এখানে একটা ওয়েবসাইট চলে আসছে। ওকে, এই যে একটা পেজ চলে আসছে ওয়েবসাইটে। তারপর হচ্ছে আবার যদি এখানে ক্লিক করি ওয়েবসাইট, এখানে একটা পোস্ট দেখতে পাচ্ছি। ওকে, সেখানে আবার কমেন্টও করা যাবে, মানে পুরোপুরি একটা ডাইনামিক ওয়েবসাইট। এবং এখানে দেখেন এখানে কতগুলো 12টা টেবিল চলে আসছে, ঠিক আছে। কেউ কমেন্ট করলে কমেন্ট গুলো এখানে এসে জমা হবে, ঠিক আছে। আবার আমরা একটা ইউজার তৈরি করলাম, সেই ইউজারটা হচ্ছে এখানে আছে। এই যে দেখেন সামিন নামে একটা ইউজার তৈরি করলাম, যে হচ্ছে কি আহ মানে এই ওয়েবসাইটটার অ্যাডমিনিস্ট্রেটর, সে হচ্ছে কাজ করতেছে, এই ওয়েবসাইটটাকে মেনটেন করবে। ওকে, তারপর হচ্ছে টার্মস, তারপর হচ্ছে ইউজার মেটা, আরো বিভিন্ন জিনিস আছে, ঠিক আছে। এগুলো সবকিছু বুঝবেন না, বাট এই জায়গায় হচ্ছে জিনিসগুলো জমা হয় আর কি, এক্স্যাক্টলি। তো এই তো হয়ে গেল আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল, ঠিক আছে। তো আমাদের প্রথম কাজ যেটা ছিল সেটা হচ্ছে একটা সার্ভার সেট আপ করা। তারপরে সেই সার্ভারে আমাদের ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করার জন্য একটা ডোমেইন তৈরি করা, সেটা করলাম আমরা। তারপর সেই ডোমেইন এবং সার্ভার যখন পুরোপুরি রেডি হয়ে গেল, তারপর আমরা ওয়ার্ডপ্রেস নামক সফটওয়্যারটা আমাদের ওয়ার্ডপ্রেসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করলাম। ডাউনলোড করে আমাদের কম্পিউটারে ডোমেইনের আন্ডারে নিলাম, এবং হচ্ছে ডেটাবেস তৈরি করে তারপরে ডেটাবেসের সাথে কানেক্ট করে তারপর আমাদের ফার্দার ইনফরমেশন দিয়ে আমাদের ওয়ার্ডপ্রেসটা কি করলাম, সেট আপ করে ফেললাম। ওকে, এই তো হয়ে গেল আমাদের ওয়ার্ডপ্রেসটা সেট আপ। এখন আমরা যদি ওয়ার্ডপ্রেসে যেখান থেকে কন্টেন্ট গুলোকে ম্যানেজ করতে হয় সেখানে যেতে চাই, তো সিম্পল জাস্ট কি লিখবো, আমাদের ডোমেইন নেমের পাশেই লিখবো কি লগ ইন। লগ ইন লিখলেই আমরা এই জায়গায় চলে আসবো। এখানে কোন ইউজার নেম পাসওয়ার্ড, যেই ইউজার নেম পাসওয়ার্ড আমি একটু আগে দিয়েছি, দিলাম।
পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে কেন? আচ্ছা, পাসওয়ার্ড মেবি আমি ভুল লিখছি, সমস্যা নাই। পাসওয়ার্ড ভুলে গেলেও কিভাবে ঠিক করা যায় এটার আরেকটা অন্যতম ওয়ে দেখাবো, মানে আরেক রকম ওয়ে দেখাবো যে ডেটাবেস থেকে আমরা কিভাবে পাসওয়ার্ড রিসেট করতে পারি। ওকে, আমরা তো ওই যে রিসেট লিংক থেকে ক্লিক করে মেল দিয়ে রিসেট করতেই পারবো, এছাড়াও ডেটাবেস থেকে কিভাবে করতে পারি রিসেট সেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। আজকাল আমি সেখানে গেলাম না। এখন আপনাদের বাসায় যে কাজ সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে লোকাল সার্ভার সেট আপ করা, ওকে, জ্যাম সেট আপ করা। তারপরে সেকেন্ড যেটা সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস সেট আপ করা, মানে যেই কাজগুলো আমি আজকে ক্লাসে করছি সেগুলোই হচ্ছে আপনাদের হোম টাস্ক। ওকে, এবং জ্যাম্পের একটা স্ক্রিনশট নেবেন এবং আপনি যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছেন তার লিংক সহ একটা স্ক্রিনশট নেবেন। এই দুইটি স্ক্রিনশট নিয়ে আপনাদের যে গ্রুপ আছে ফেসবুক গ্রুপ এখানে পোস্ট করবেন। ওকে, তো হোম টাস্কটা কি সবাই ক্লিয়ার? হোম টাস্কটা কি আমাদের? সবাই কি ক্লিয়ার যে কি হোম টাস্ক? ওকে, ভেরি গুড। আচ্ছা,